উহ, কি একটা ফুটিয়ে দিয়ে চলে গেল। পাঞ্জাবির হাতা ততক্ষণে গুটিয়ে ফেলেছেন বছর কুড়ির যুবক। পরীক্ষা করছেন ডান হাতের উপরের দিকে ক্ষতচিহ্ন। পিন ফুটালে যেমন হয়, জ্বালাও করছে বেশ। সৌম্য সাসপেন্স চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কলকাতার 12টি চাঞ্চল্যকর খুনের মামলার রুদ্ধশ্বাস নেপথ্য কথা, গোয়েন্দাপীঠ লালবাজার। আজ আপনার জন্য সুপ্রতিম সরকারের গোয়েন্দাপীঠ লালবাজারের প্রথম গল্প, এভাবেও মেরে ফেলা যায়। সুপ্রতিম সরকার, জন্ম 30শে মে 1971 সালে। আর শৈশব একটি ছাত্র। ছাত্রজীবন কেটেছে সেন্ট লরেন্স হাই স্কুল, প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীর ছাত্র। আনন্দবাজার পত্রিকায় স্বল্প দিনের সাংবাদিকতায় পর 1997 সালে যোগ দেন ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে। কর্মজীবনে রাজ্যের বিভিন্ন জেলায় এবং কলকাতার নানান গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। বর্তমানে কলকাতা পুলিশে অতিরিক্ত কমিশনার পদে কর্মরত। কর্মক্ষেত্রে প্রশংসনীয় দক্ষতার জন্য 2015 সম্মানিত হয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রদত্ত ইন্ডিয়ান পুলিশ মেডেল। 2017 ভূষিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রদত্ত বিশেষ সম্মান পদকে। পেশায় আইপিএস অফিসার, নেশায় আপাত মস্তক ক্রিকেট অনুরাগী। এইটির লেখকের প্রথম প্রকাশিত বই। গোয়েন্দাপীঠ লালবাজার প্রথম প্রকাশিত হতো সাইবার দুনিয়ায় রহস্য রবিবার বলে। এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স প্রকাশিত গোয়েন্দাপীঠ লালবাজার এই বইটি থেকে। শুরু হচ্ছে কলকাতার 12টি চাঞ্চল্যকর খুনের মামলার রুদ্ধশ্বাস নেপথ্য কথা, সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দাপীঠ লালবাজারের প্রথম গল্প, এভাবেও মেরে ফেলা যায়। সে বহুকাল আগের কথা। বেলা 2:30 তখন। হাওড়া স্টেশনের গড়পড়তা দুপুর দ্রুত রওনা দিচ্ছে বিকেলের দিকে। ভারী ব্যস্ত সমস্ত ভঙ্গিতে ভিড়ে হাসপাস স্টেশন চত্বর। যাত্রীদের লটবহর, কুলিদের কাঁধে। মন ভালো বা খারাপ করে দেওয়া ঝিকঝিক রেলগাড়ি, ইঞ্জিন থেকে চলকে ওঠা ধোয়া পাক খেতে খেতে ঊর্ধ্বমুখী। অমুক নম্বর প্ল্যাটফর্ম থেকে তমুক ট্রেন একটু পরেই পাড়ি দেবে গন্তব্যে, ঘোষণা মিনিটে মিনিটে। সন 1933, তারিখ 26শে নভেম্বর। স্টেশনের চলতি ফিরতি ভিড়ের নজর কাটছে পাকুড়ের জমিদার বাড়ির কনিষ্ঠ পুত্র অমরেন্দ্রচন্দ্র পাণ্ডের ঘরে ফেরার আয়োজন। পাত্র মিত্র অমাত্যের দঙ্গল এসেছে স্টেশনে। ছোটখাটো শোভাযাত্রাই বলা চলে। অমরেন্দ্রর সঙ্গে যাবেন সহোদরা বনবালা, বিশেষ ঘনিষ্ঠ কমলা প্রসাদ পাণ্ডে, অশোক মিত্র এবং আরো অনেকে এসেছেন বন্ধুকে ছাড়তে। বইমাত্রেও দাদা বিনয়েন্দ্র উপস্থিত। ট্রেন ছাড়বো করছে। অমরেন্দ্র বনমালাকে ঘিরে জটলা, বিদায় সম্ভাষণের পালা চলছে। হঠাৎই উল্টো দিক থেকে একটি লোক গায়ে খদ্দরের ময়লা চাদর দ্রুত পায়ে হেঁটে এসে অমরেন্দ্রকে হালকা ধাক্কা দিয়ে কেউ কিছু বোঝার আগে নিমেষে মিলিয়ে গেল ভিড়ে। আর অমরেন্দ্র মুখ থেকে ছিটকে বেরোলো যন্ত্রণা। উহ, কি একটা ফুটি দিয়ে চলে গেল। আজ যে মামলার কথা, যখনকার কথা, পাঠক পাঠিকাদের সংখ্যাগরিষ্ঠের জন্মই হয়নি। নিশ্চিন্ত প্রায় 85 বছর আগের ঘটনা এই মামলার বিরলতমের পর্যায়ভুক্ত। আজ আলোচিত হয় দেশ বিদেশের অপরাধ বিষয়ক লেখালেখিতে, গবেষণায়। বলা হয় one of the first cases in individual bioterrorism in modern world history। কি বাংলা হয়, জীবাণু অস্ত্রে ব্যক্তি হত্যা জুৎসই হলো না মোটে। না হোক, ঘটনার বিবরণেই আসি। যা পড়লে মনে হতে বাধ্য এভাবেও মেরে ফেলা যায়।
পাকুড় হত্যা মামলা, টালিগঞ্জ থানা, কেস নম্বর 67, ধারা ভারতীয় দণ্ডবিধির তারিখ 17/2/34, 302/120B। খুন এবং অপরাধমূলক ষড়যন্ত্র। অনেকে শুনেছেন এই মামলার কথা, বিস্তর লেখাও হয়েছে এই নিয়ে, ইন্টারনেটে পাবেন। তবে অধিকাংশ বিবরণে নানান ভাষা, নানান মত, নানান অনুমান, বিভ্রান্তির অবকাশ অনেক রইল। প্রামাণ্য ঘটনা প্রবাহ এই ডায়েরি থেকে সযত্নে যা রক্ষিত আছে উত্তর কলকাতার আচার্য প্রফুল্লচন্দ্র রোডে আমাদের সংগ্রহশালায়। পাকুড়ের অবস্থান ঝাড়খণ্ডের উত্তর পূর্বে, সাঁওতাল পরগনার বহুদিন সাহেবগঞ্জ জেলার প্রশাসনিক কেন্দ্রস্থল ছিল। স্বতন্ত্র জেলার মর্যাদা মিলেছে 94-এ। দেশের মানচিত্রে পাকুড় বিখ্যাত ব্ল্যাকস্টোনের জন্য। উত্তরে সাহেবগঞ্জ, দক্ষিণে দুমকা, পশ্চিমে গোদ্দা জেলা, আর পূর্বে আমাদের মুর্শিদাবাদ, বীরভূম। প্রাক স্বাধীনতা আমলে দেশের অন্যতম ধনাঢ্য জমিদারির মালিকানা ছিল পাকুড়ের পাণ্ডে পরিবারে। সমসময়ের বংশলতিকার এইটুকু প্রয়োজন কাহিনী বলেনি। কুমার প্রতাপেন্দ্র চন্দ্র পাণ্ডে 2 স্ত্রী ছিলেন, দুজনেই পরলোকগতা। প্রথম পক্ষের পুত্র বিনয়েন্দ্র, কন্যা কাননবালা। এক পুত্র, এক কন্যা দ্বিতীয় পক্ষেও, অমরেন্দ্র আর বনবালা। প্রতাপেন্দ্র দাদা গত হয়েছে, যার নিঃসন্তান স্ত্রী বর্তমান রানী সূর্যবতী দেবী। অমরেন্দ্র মাতৃবিয়োগ হয়েছিল জন্মের বছর 2 মধ্যে। সন্তানহীনা সূর্যবতী মাতৃস্নেহে লালন করেছিলেন শিশু অমরেন্দ্রকে। কুমার প্রতাপেন্দ্র আর রানী সূর্যবতীর মধ্যে সমান ভাগাভাগি হয়েছিল জমিদারির বিষয় সম্পত্তি। জমিদারির বার্ষিক আয় ছিল লাখখানেকের ঢের বেশি। সে যুগের নিরিখে কুবেরের বিষয় আশয় প্রায়। প্রতাপেন্দ্র মারা গেলেন 1929-এ। অমরেন্দ্র ও বিনয়েন্দ্রের মধ্যে সম্পত্তি সমবন্টন করে গিয়েছিলেন উইলে। অমরেন্দ্র তখনও নাবালক, বছর 15 কিশোর। স্কুলের পাঠ শেষ করবেন কিছুদিনের মধ্যে। বিনয়েন্দ্রের বয়স তখন 22। দায়িত্ব ছিল সম্পত্তি দেখাশোনা। বিনয়েন্দ্র ছিলেন ইন্দ্রিয় সুখে আচ্ছন্ন মানুষ। জীবন দর্শন সহজ, মেজাজটাই আসল রাজা, আমি রাজা না। নানাবিধ দুর্লক্ষণ ছিল মেজাজে। দিন রাতের অধিকাংশ সময় জলপথেই থাকতে পছন্দ করতেন। নিয়মিত নিশিযাপন বালিকাবালা এবং চঞ্চলা নামে 2 রক্ষিতার সাহচর্যে। প্রমোদ বিলাসে মাঝে মধ্যেই পাড়ি দিতেন বোম্বাই। রূপলী পর্দার রংবাহারে বরাবরের আকর্ষণ। সংযম এবং শৃঙ্খলা দুয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন কৈশোরে। অমরেন্দ্র ভিন্ন মেরুর বাসিন্দা, ভদ্র, নম্র, পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী, উচ্চশিক্ষায় আগ্রহী, নিয়মিত শরীরচর্চাও করেন। স্বভাবগুণে প্রবল জনপ্রিয় প্রজাকুলে। ছোটবাবু বলতে অজ্ঞান পাকুড়ের আবাল বৃদ্ধ বনিতা। স্কুলের পাঠ চুকিয়ে অমরেন্দ্র ভর্তি হলেন পাটনা কলেজে। পড়াশোনার খরচ নিয়মিত পাঠাতেও প্রায় গড়িমসি করতেন বিনয়েন্দ্র। অমরেন্দ্র 18 চৌকাটে পা দিলেন 4th ইয়ারে এবং সাবলকত্ব প্রাপ্তির পরেই সম্পত্তির অংশের দায়িত্ব বুঝে নিতে চিঠি লিখলেন বিনয়েন্দ্রকে। সেটা 1932 সালে। রানী সূর্যবতী থাকতেন দেওগড়ে। সব খবরই পেতেন বিনয়েন্দ্রর টালমাটাল জীবনধারায়। তিনিও পরামর্শ দিলেন অমরেন্দ্রকে যথাসম্ভব দ্রুত বিষয় সম্পত্তির বুঝে নেওয়া। মাত্রা ছাড়া ভোগবিলাসে অবধারিত টান পড়বে, তাই বইমাত্রেও ভাইকে তার প্রাপ্য অংশ দিয়ে দেওয়ার বিনয়েন্দ্রের অনীহা ছিল স্বাভাবিক। কিন্তু আইন তো আর অনীহার অনুগত নয়। অমরেন্দ্রকে বুঝিয়ে দিতে হলো প্রাপ্য অর্ধাংশ, এবং হস্তান্তরের প্রক্রিয়ায় 2 ভাইয়ের মধ্যে যথেষ্ট তিক্ততা উৎপন্ন হলো।
উত্তপ্ত বাক্য বিনিময়, সব। পুজোর ছুটিতে অমরেন্দ্র বেড়াতে গেলেন দেহঘরে, রানী সূর্যবতীর কাছে। বিনয়েন্দ্র এলেন কিছুদিন পরে, উঠলেন দেহঘরের অন্যত্র বাড়ি ভাড়ার ঘরে। এক সন্ধে বিনয়েন্দ্র বললেন, চল বাবু। অমরেন্দ্র ডাকলাম, একটু বেরিয়ে আসি। বেরোনো হলো শান্ত ভ্রমণে। হঠাৎই বিনয়েন্দ্র বললেন, তোর জন্য একটা জিনিস এনেছি কলকাতা থেকে, এই দেখ। বলেই পকেট থেকে বার করলেন শৌখিন নাকে আটা চশমা। একরকম জোর করেই পরিয়ে দিলেন ভাইকে। পড়ানোর সময় নাকের প্রয়োজনের চেয়ে বেশি ব্যথা পেলেন অমরেন্দ্র, ছড়েও গেল একটু। নাকের চাপটা কি একটু বেশি দিয়েছিল দাদা? একটু খটকা লাগেনি যে অমরেন্দ্র? এমনটা নয়, বন্ধুদের জানিয়েছি, বলেছিলেন সূর্যবতীকে। সকলে কিঞ্চিত অস্বস্তি বোধ করেছিলেন শুনে। অস্বস্তি আশঙ্কায় পরিণত হল যখন দিন তিনেক পরে মুখের একটি দিক ফুলে গিয়ে প্রায় অবশ হয়ে এলো অমরেন্দ্র। বিনয়েন্দ্র তার আগেই ফিরে এসেছেন কলকাতায়। পারিবারিক চিকিৎসককে খবর দেওয়া হলো। তিনি দেখে শুনে বললেন, টিটেনাস সংক্রমণ। অ্যান্টি টিটেনাস প্রতিষেধক চালু হলো প্রথমাফিক। চিকিৎসা চলাকালীন বিনয়েন্দ্র দেহঘরে পাঠালেন তার পরিচিত এক তরুণ ডাক্তারকে, নাম তারানাথ ভট্টাচার্য। কথাবার্তায় চৌকস। এসেই প্রস্তাব দিলেন মরফিন ইনজেকশন দেওয়ার। ততদিনে দেহঘরের একাধিক চিকিৎসক দিনরাত পর্যবেক্ষণ রেখেছেন অসুস্থ অমরেন্দ্রকে। কেউ মানলেন না তারানাথের পরামর্শ। বিনয়েন্দ্র ছিলেন গভীরতম জলের মাছ। নিজেই চলে এলেন দেহঘর। সঙ্গে তুলনায় অভিজ্ঞ এক চিকিৎসক, ডাক্তার দুর্গারতন ধর, যিনি চিকিৎসাবিদ্যায় ব্যাপারে প্রভূত জ্ঞান বিতরণ করে চিকিৎসকদের রাজি করিয়ে ফেললেন একটি ইনজেকশন দিতে, যেটি নিজে সঙ্গে করে এনেছেন কলকাতা থেকে। দেওয়া হলো ইনজেকশন। কলকাতায় রোগী দেখার জরুরি প্রয়োজনে অজুহাতে ডাক্তার ধর ৮ ঘন্টা পরে কলকাতার ট্রেন ধরলেন, সঙ্গী বিনয়েন্দ্র। এইদিকে ইনজেকশন নেওয়ার কয়েক ঘন্টা পরেই আচমকা দ্রুত শারীরিক অবনতি হতে শুরু করলো অমরেন্দ্র। প্রায় অচৈতন্য, রক্তচাপ অগ্রাহ্য করছে বিপদসীমা। এই যায় সেই যায় অবস্থা। সে যাত্রা কোনো ক্রমে সামাল দিলেন ডাক্তাররা। কয়েকদিন পর বিনয়েন্দ্র ফের উদয় হলেন দেওঘরে। ভাই কেমন আছে দেখার অছিলা। সঙ্গে এবারও সেই ডাক্তার ধর এবং আরও একজন ডাক্তার শিবব্রত ভট্টাচার্য। ঢের শিক্ষা হয়েছে ততদিনে অমরেন্দ্রর বন্ধুবান্ধব শুভানুধ্যায়ীদের। সূর্যবতী কড়া নির্দেশ জারি করেছেন বিনয়েন্দ্রকে দেওঘরের বাড়িতে ঢুকতে না দেওয়া হলো না। নিষ্ফলা বাতানুবাদের পর বিনয়েন্দ্র 2 সঙ্গী চিকিৎসক সহ ফিরে গেলেন কলকাতায়। অমরেন্দ্র শরীর স্বাস্থ্য চিন্তায় ফেলল সূর্যবতীকে। যে ছেলের ছোটবেলার অভ্যেস ভোর 5টায় উঠে শরীরচর্চার, সে বেলা 10টার আগে এখন বিছানায় ছাড়তে পারে না দুর্বলতার চেয়ে। বছর ঘুরে তখন 1933। অমরেন্দ্রকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো সুচিকিৎসার প্রয়োজনে। হরিশ মুখার্জি রোডের একটি বিশাল বাড়ি ভাড়া করা হলো। খবর দেওয়া হলো সেই কিংবদন্তি চিকিৎসককে, যার নামে কলকাতার NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল, সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার নীলরতন সরকার। রোগী দেখে ওষুধপত্র দিলেন, সঙ্গে পরামর্শ কিছুদিন কাজকর্মের চিন্তা সম্পূর্ণ দূরে রেখে বাইরে কোথা ঘুরে আসার। অমরেন্দ্র চেঞ্জে গেলেন ভুবনেশ্বরে, কিন্তু অবস্থার তেমন উন্নতি হলো না। মাথা ঘুরে, অল্পই ক্লান্ত হয়ে পড়ে, খিদে কমে গিয়েছে। বই পড়তে ভালোবাসতেন খুব, সেই ইচ্ছেও যেতে বসেছে। বন্ধুরা নতুন বই পাঠালে 2-4 পাতা উল্টেই রেখে দেয়। মাস কয়েক পর ভুবনেশ্বর থেকে ফিরে এলেন পাকুড়ে। ভগ্ন শরীরেই
জমিদারির কাজকর্ম দেখাশোনা শুরু করলেন সাধ্যমতো। বিনয়েন্দ্র এই সময়টা শান্তশিষ্ট জীবনযাপন করছিলেন। ভাবার কারণ নেই কোনো। দুরাত্মার ছলের অভাব হয় না, ছকেরও নয়। চক্রান্ত শেষ অঙ্ক অভিনীত হলো ৩৩ নভেম্বরে। ১৮ তারিখ পাকুড়ের বাড়িতে সূর্যদেবীর টেলিগ্রাম এলো অমরেন্দ্রর নামে, কলকাতায় শীঘ্র আসিও, রাজস্ব সংক্রান্ত আইনি আলোচনা রইয়াছে। পত্রপাঠ কলকাতা রওনা দিলেন অমরেন্দ্র এবং গিয়ে আবিষ্কার করল টেলিগ্রামটি ভুয়ো। সূর্যবতী আদেও আসেননি কলকাতায়, তার বার্তাটি তার নয়। অমরেন্দ্র সব জানালেন সূর্যবতীকে। দুজনেই সহমত হলেন এ অপকর্ম বিনয়েন্দ্র। জ্যাঠাইমা সূর্যবতী আদরের বাবুকে সতর্ক করে দিলেন, কাছে পিঠেও ঘেঁষতে দিবি না দাদাকে। অমরেন্দ্র সরাসরি জানতে চাইলেন দাদার কাছে টেলিগ্রামের ব্যাপারে। বিনয়েন্দ্র অম্লান বদনে অস্বীকার করলেন। এরই মধ্যে বিনয়েন্দ্র একাধিকবার ব্যর্থ চেষ্টা করেছেন দুই পুত্রের জয়েন্ট অ্যাকাউন্টে প্রতাপেন্দ্র রেখে যাওয়া ২ লাখ টাকার সিংহভাগ অমরেন্দ্র অজ্ঞাতে সই জাল করে নেওয়ার। সবই জানতে পেরেছিলেন অমরেন্দ্র পারিবারিক উকিলের মাধ্যমে। সে নিয়েও বচসা হলো খানিক। ২৫ নভেম্বর ১৯৩৩। পরের দিন অমরেন্দ্র কলকাতা থেকে পাকুড়ে ফিরে যাওয়ার কথা দুপুরের ট্রেনে। সন্ধ্যেবেলা অমরেন্দ্র কলকাতার অস্থায়ী বাসস্থানে এসে হাজির বিনয়েন্দ্র। সব তিক্ততা ভুলে গিয়ে হঠাৎই যেন স্নেহস্ত্রীর বড়দার ভূমিকায়। কথায় কথায় স্মৃতিচারণ করেছেন শৈশব কৈশোরের। কিঞ্চিত ঘন ঘন গলা বুঝে আসছে কান্না। তুই আমায় ভুল বুঝিস না বাবু, শরীরের যত্ন নিস ভাই। অমরেন্দ্র দাদার চরিত্র জানতেন। গম্ভীরাশ্রুতে বিচলিত হওয়ার কারণ দেখালেন না কোনো। বিনয়েন্দ্র যাওয়ার আগে কথায় কথায় জেনে নিলেন পরদিন ভাইয়ের ট্রেন কখন। ২৬ নভেম্বর স্টেশনে অমরেন্দ্র এবং আত্মীয় বান্ধবরা একটু অবাকে সহাস্য বিনয়েন্দ্রকে দেখে। কেউ কেউ বলল, আপদ এখানে কেন? অমরেন্দ্র নিরস্ত করলেন উত্তেজিত স্বজনদের। যতই কুচক্রি হন, বইমাত্র হলো দাদা তো। স্টেশনে এসেছেন ও ভাবে বিদায় করে দেওয়া যায়। এর কিছু পরে অতর্কিতে উল্টো দিক থেকে খদ্দরের চাদর মুড়ি অপরিচিতের দ্রুত ধাক্কা দিয়ে অন্তর্ধান। গাড়ি ছাড়ার পূর্ব মুহূর্তে সেই ঘটনা বলেছে শুরুতে। পাঞ্জাবির হাতা তুলে অমরেন্দ্র দেখালেন ক্ষতচিহ্ন। আপাত দৃষ্টিতে মারাত্মক কিছু নয়, কিছুটা তরল পদার্থ পিন ফোটালে জায়গা থেকে চুয়ে পড়ছে রক্ত পাঞ্জাবি। ট্রেন ছাড়তে তখন বাকি মিনিট ৫। সহদরা বনবালা উদ্বিগ্ন হয়ে পড়লেন। অমরেন্দ্র বন্ধু কমলা প্রসাদ এবং অন্যরাও বললেন, ডাক্তার দেখিয়ে নেওয়া যায়, ২ দিন পরেই না হয় পাকুড় যাওয়া যাবে। বিনয়েন্দ্র কপট উদ্বেগ দেখালেন প্রাথমিক, তারপর বললেন, এ তো সামান্য ব্যাপার, পাকুড়ে গিয়েও তো ডাক্তার দেখিয়ে নেওয়া যায়। কমলা প্রসাদ প্রতিবাদ করতে গেলে বিনয়েন্দ্র মেজাজ হারালেন। আমরা পাকুড়ের জমিদার বাড়ি, এসব তুচ্ছ ব্যাপারে তোমরা সাধারণরা মাথা থামাতে পারো না, আমার নয়। বিনয়েন্দ্র কিছু জরুরি কাজ ছিল পরের ২ দিনে। ভাবলেন ডাক্তার দেখিয়ে নেব বাড়ি ফিরে। বনবালাকে নিয়ে উঠে বসলেন পাকুড়গামী ট্রেনে এবং মারাত্মক ভুল করলেন। ভাই বোন যখন ট্রেনে বিকালের জলযোগ সারছেন, কথোপকথন এই রকম, দাদা ভাই আমার কিছু ব্যাপারটা ভালো ঠেকছে না। কেন রে? না, ওই পিন ফোটানোর ব্যাপারটা, মনটা কেমন খচখচ করছে। ও কিছু না, পকেট মার, ছোট খোট্টুর ছিল হয়তো হাতে। ঘুরে অমন দাগ হয়। আমি লোকটাকে আগে কোথায় যেন দেখেছি, মনে করতে পারছি না কিছু। যা কি যে বলিস, তুই আবার কোথায়? না রে, দেখেছি কোথাও,
একদম এক চেহারাটা আমিও দেখলাম, বেটে মিশকালো, গায়ে খদ্দরের চাদর ছিল, পায়ে চক্র। দাদা ভাই, মনে পড়েছে আমরা গত সপ্তাহে যখন পূর্ণ থিয়েটারে সিনেমা দেখতে গিয়েছিলাম, ওই লোকটা টিকিট কাউন্টারের সামনে ঘোরাঘুরি করছিল। আরে ধুর, মনের ভুল। বেশি ভাবিস না তো। বনবালা আশঙ্কা যে অমূলক ছিল না তা বোঝা গেল পরের দিন থেকে। প্রবল অসুস্থ হয়ে পড়লেন অমরেন্দ্র। 28 তারিখ রাতে ফিরিয়ে আনা হলো কলকাতায়। এবার উঠলেন রাসবিহারী অ্যাভিনিউ একটা ভাড়া বাড়ি। ডাকা হলো আর এক প্রবাদ প্রতিম চিকিৎসককে, ডাক্তার নলিনী রঞ্জন সেনগুপ্ত। অবস্থা দেখে ডাক্তারবাবু ব্লাড কালচার করতে বললেন অবিলম্বে। ডান দিকের বাহুমূল ততক্ষণে ফুলে উঠেছে অমরেন্দ্র। জ্বর নামছেই না 105 ডিগ্রির নিচে। কষ্ট পাচ্ছেন প্রচন্ড। রক্তচাপ হোক বা হৃদস্পন্দন প্রতি ঘন্টায় একটু একটু করে চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। 3 ডিসেম্বর সন্ধ্যায় অমরেন্দ্র জ্ঞান হারালেন, আর 4 ডিসেম্বর সকালে প্রাণ। ব্লাড কালচারের রিপোর্ট এলো পরদিন, যার সারাংশ পড়ে স্তম্ভিত হয়ে গেলেন ডাক্তাররা। মৃতের রক্তে প্যারিস্টেরুলা পেস্টিস ব্যাকটেরিয়ার সংক্রমণ, যা শরীরে ঢুকলে প্লেগে আক্রান্ত হওয়া অনিবার্য। প্লেগের মারণ ছবলে প্রাণনাশ অমরেন্দ্র। সংশয়ের অবকাশ নেই তিলমাত্র। রোগে ভোগে আপাতত স্বাভাবিক মৃত্যু। ময়না তদন্ত হলো না, দাহ হলো নিয়ম মাফিক। মুখাগ্নি করলেন বিনয়েন্দ্র, কেঁদে ভাসালেন। ওই কুনাট্য সহ্য করতে হলো অমরেন্দ্রর ঘনিষ্ঠদের, যাদের আগাগোড়াই সন্দেহ ছিল বিনয়েন্দ্রের উপর পিন ফোটানোর ঘটনা নিশ্চয়ই বিনয়েন্দ্রের মস্তিষ্ক প্রসূত। দৃঢ় বিশ্বাস ছিল অমরেন্দ্র বন্ধুদের, কিন্তু প্রমাণ কই? সন্দেহের বশে তো আর কাউকে ফাঁসি কাঠে চড়ানো যায় না। স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা এক যুবকের অকাল মৃত্যু, তাও প্লেগে। চিন্তায় পড়ে গেলেন কলকাতার চিকিৎসক মহল। দিকপাল ডাক্তাররা শেষ পর্যন্ত চিকিৎসা করেছিলেন, কথা বলেছিল অমরেন্দ্র আত্মীয় বন্ধুদের সঙ্গে, নথিবন্দি করেছিলেন দিন কয়েক আগের পিন ফোটার ঘটনা এবং পরবর্তী সময় রোগ লক্ষণ। গোলমাল আছে কিছু। চিকিৎসক দল আন্দাজ করেছিলেন দীর্ঘদিনের অভিজ্ঞতা। ডাক্তাররা স্বতঃপ্রণোদিত হয়ে 12 ফেব্রুয়ারি এক ঝাঁক প্রশ্ন পাঠালেন ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরের কাছে। প্লেগের ব্যাসিলি কি হাইপ্রোডামে নিডেলের মাধ্যমে শরীরে প্রবেশ করানো যায়? গেলে কত পরিমাণে? যতটা যায় ততটাই কি প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুর জন্য যথেষ্ট? এছাড়া আরও বেশ কিছু টেকনিক্যাল খুঁটিনাটি। বিস্তারিত উত্তর এলো 4 দিন পর, 16 তারিখ। বলা হলো এই মৃত্যু অস্বাভাবিক, ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটানো হয়েছে। স্বাভাবিক নিয়মে এই জিনিস ঘটেনি, অতএব হোমিজিসিক্যাল ডেথ, খুন। এবং যে ব্যাসিলি ঘটিত মৃত্যু তা কলকাতায় পাওয়া যায় না, একমাত্র বোম্বাইতে। সে সময় নামটাই রাখলাম বাণিজ্যনগর। মেলে হ্যাফকিং ইনস্টিটিউট। অমরেন্দ্র বন্ধুরা কিন্তু হাল ছাড়েননি দাহকার্য সাঙ্গ করার পর। ট্রপিক্যালের রিপোর্ট আসার 1 মাস আগেই ঘটনার সব বিস্তার বিবরণ সমেত কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরের কর্তাদের সঙ্গে দেখা করেছিল। সঙ্গে ছিলেন পাকুড় জমিদার বাড়ির পারিবারিক উকিল। অভিযোগ দায়ের করার মতন নথিপত্র ছিল না হাতে, তাই কেস নথিবদ্ধ করা হয়নি তখনও। কিন্তু পুলিশের গোপন অনুসন্ধান এবং নজরদারি চালু হয়েছিল বিনয়েন্দ্র এবং তারানাথের গতিবিধির উপর। গোয়েন্দারা নিয়মিত যোগাযোগ রাখছিলেন প্রাক মৃত্যু চিকিৎসা যারা করেছিলেন সেই ডাক্তারদের সঙ্গে। অলিখিত তদন্ত একরকম শুরুই হয়ে গিয়েছিল। 16 ফেব্রুয়ারি টপিক্যাল মেডিসিনের রিপোর্ট আসা মাত্রই কমলাপ্রসাদ টালিগঞ্জ থানায় অভিযোগ দায় করলেন। 5 জন অভিযুক্ত: বিনয়চন্দ্র পাণ্ডে, ডাক্তার তারানাথ ভট্টাচার্য, ডাক্তার শিবপদ ভট্টাচার্য, ডাক্তার দুর্গারতন ধর এবং সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি যে স্টেশনে পিন ফুটিয়েছিল। এফআইআর হয়েছে, খবর পাওয়া মাত্র পালালেন বিনয়েন্দ্র। পালিয়ে যাবেন কোথায়? নজরদারিতে ছিল অষ্টপ্রহর।
গ্রেফতার করা হলো সেই রাতেই আসানসোল স্টেশনে ট্রেনের কামরা থেকে। ডাক্তার ধরা পড়লেন পরের দিন, তারানাথ আরও একদিন পরে 18 ফেব্রুয়ারি সকালে ডাক্তার শিবব্রত ভট্টাচার্য, মাসখানেক পর 28 মার্চ। কিন্তু যে লোকটি পিন ফুটিয়েছিল, বেটে কালো খদ্দেরের চাদর মুড়ি দেওয়া অপরিচিত। বিনয়েন্দ্র স্বীকার করলে তিনি লোকটাকে পূর্ণ থিয়েটারে পাঠিয়েছিলেন অমরেন্দ্রকে চিনে নিতে, কিন্তু লোকটির নাম ঠিকানা একবার এক রকম বলে চলল। কোথাও খোঁজ মিলল না হাজার চেষ্টাতে, ছবি টবি আঁকিয়ে সর্বত্র ছড়িয়ে কোথাও পড়েও না। দুটো সম্ভাবনা ছিল, এক, প্রচুর টাকা পয়সা নিয়ে আততায়ীকে চলে যেতে বলেছিলেন বিনয়েন্দ্র ভিন রাজ্যের কোনো প্রত্যন্ত এলাকায়, যেখান থেকে খুঁজে পাওয়া দুঃসাধ্য। দুই, ঘটনার পর বিনয়েন্দ্র লোক লাগিয়ে পৃথিবী থেকেই সরিয়ে দিয়েছিল আততায়ীকে, যাতে ভবিষ্যতে ব্ল্যাকমেলের আশঙ্কা নির্মূল করে দেওয়া যায় চিরতরে। দ্বিতীয়টা সম্ভবত ঘটেছিল, ধারণা হয়েছিল তদন্তকারীদের। জিজ্ঞাসাবাদে অমরেন্দ্র হত্যার পরিকল্পনা জানা গেল। তা ঘোর লজ্জায় ফেলে দেবে যে কোনো রুদ্ধশ্বাস গোয়েন্দা কাহিনীকে। ভাবুন একবার, প্রায় 1 শতক আগে স্থির মস্তিষ্কে 1 বছর 30-এর যুবক ব্যাকটেরিয়ায় সংক্রমণ ঘটিয়ে ভাইকে খুন প্ল্যান করছে। শরদিন্দু উপন্যাসে সাইকেল থেকে নিক্ষিপ্ত গ্রামোফোনের পিন বা সজারুর কাঁটা দিয়ে খুনের কাহিনী বহু পঠিত। বাস্তবে বিনয়েন্দ্র কুকর্মের অভিনবত্ব তুলনায় ঢের বেশি কূটবুদ্ধি, সন্দেহ নেই কোনো। সম্পত্তির ন্যায্য প্রাপ্য অমরেন্দ্র দাবি করার দিন থেকেই বিনয়েন্দ্র ঘুঁটি সাজাতে শুরু করলেন ভাইকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। নাকে আটা চশমার মাধ্যমে টিটেনাস সংক্রমণের চেষ্টা যখন ব্যর্থ হলো, তখন আরও প্রাণঘাতের কিছু সন্ধানে মনোযোগী হলেন বিনয়েন্দ্র। ষড়যন্ত্রের শরিক হলেন তারানাথ, যিনি আদপি ডাক্তারই নন, ভুয়ো ডাক্তার সে যুগেও ছিল। কর্নওয়ালিস স্ট্রিটে ক্যালকাটা মেডিকেল সাপ্লাই কনসার্ন নামে একটা ল্যাবরেটরিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেন। সেই সুবাদে অসুখ বিসুখ সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছিল। তারানাথ বুদ্ধি দিলেন ঘাতক হিসাবে প্লেগ অব্যর্থ, কিন্তু ভাবলেই তো হলো না প্রয়োগের উপায়। তার চেয়ে জরুরি প্লেগের ব্যাক্সলি পাওয়া যাবে কোথা থেকে, কে দেবে? বোম্বাইয়ের হফকিন ইনস্টিটিউটের গবেষণাগারে শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত হলো। হফকিন ইনস্টিটিউট ফর ট্রেনিং, রিসার্চ অ্যান্ড টেস্টিং স্থাপিত হয়েছিল 1899 সালে বোম্বাইয়ের পারেল অঞ্চলে। প্রতিষ্ঠিত ডক্টর ওয়াদেরমার মডেলেকার হফিন শুরুতে নাম রেখেছিলেন প্লেগ রিসার্চ ল্যাবরেটরি। তারানাথ টেলিগ্রাম করে ইনস্টিটিউটে জানালেন তার ট্রপিক্যাল মেডিসিনের ডিপ্লোমা রয়েছে। ব্যাকটেরিয়া বাহিত রোগ নিয়ে গবেষণা করছেন, প্লেগ ব্যাক্সলি প্রয়োজন। ইনস্টিটিউটের উত্তরে জানালো কলকাতার সার্জন জেনারেলের সুপারিশ পাঠালে বিবেচনা করে দেখা হবে আর্জি। কিন্তু কে দেবে অজ্ঞাত কুলসী তারানাথকে ওই মহার্ঘ সুপারিশপত্র? আর কেনই বা দেবে? তাহলে ডাক্তার শিবপ্রদ ভট্টাচার্য এবং ডাক্তার দুর্গারতন ধরের সঙ্গে ফের যোগাযোগ করলেন বিনয়েন্দ্র তারানাথ। যথেষ্ট অর্থের প্রতিশ্রুতির বিনিময়ে 2 চিকিৎসকও যোগ দিলেন প্লেগ পরিকল্পনায়। ডাক্তার ভট্টাচার্য দীর্ঘ সুপারিশ পাঠালেন তারানাথের হয়ে। উত্তর এল নেতিবাচক। বিনয়েন্দ্র তবু অদম্য। একাধিকবার বোম্বাই গেলেন, সরকারিভাবে সুবিধে করতে পারলেন না। মরিয়া চেষ্টায় ইনস্টিটিউটের 2 ডাক্তারকে বিপুল অঙ্কের টাকার প্রলোভন দেখালে লাগাতার। বিলাসবহুল সি ভিউ হোটেলে ব্যবস্থা করলেন যথেষ্ট বিনোদনে। দিনের পর দিন 2 ডাক্তার প্রলোভনের নথি স্বীকার করলেন শেষমেশ, কিন্তু লিখিত প্রমাণ রাখলেন না। সম্পূর্ণ বেসরকারিভাবে বিনয়েন্দ্র তারানাথের কাছে পৌঁছল লাইফ প্লেগ কালচারের ভায়াল। সেটা 7ই জুলাই 1933। তারানাথকে সুযোগ করে দেওয়া হলো বোম্বাইয়ের প্লেগ হসপিটালে ব্যাকটেরিওলজিস্ট পরিচয় নিরীক্ষার। সাদা ইঁদুরের উপর ব্যাকটেরিয়ার বিষ প্রয়োগ করে নিশ্চিন্ত হলেন তারানাথ। এরপর যা ঘটেছিল
লিখেছি আগে। 20 বছরের যুবকের দেহ প্লেগে ব্যাক্সলি ঢুকে বিরলতম হত্যা, যা হইচই ফেলে দিয়েছিল সমুদ্র হিমাচলে। কলকাতার পুলিশের গোয়েন্দা দপ্তর দাবি করা যাক অসামান্য তদন্ত করেছিল, যা মুক্ত কণ্ঠে তারিফ করেছিল জজ সাহেব তার রায়। তদন্তকারী অফিসার শুরুর দিকে ছিলেন সাব ইন্সপেক্টর শরৎচন্দ্র মিত্র, পরে ইন্সপেক্টর ML রহমান। আততায়ীকে খুঁজে পাওয়ার চেষ্টা ব্যর্থ। অদূর ও সুদূর ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। এমন অবস্থায় বাকি ষড়যন্ত্রকারীদের শাস্তিদান নিশ্চিন্ত করতে ভরসা শুধু অকাট্য যুক্তিতে মোটিভকে প্রমাণ করা এবং পারপার্শ্বিক প্রমাণে সার্কুলেশন স্ট্যান্ড এভিডেন্স জালটিকে এমনভাবে বোনা যাতে ঘটনা পরম্পরার গতিপথ চেইন অফ ইভেন্টস দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যায়। এই কাজ যে কি ভীষণ কষ্টসাধ্য সে তদন্তকারী অফিসারই শুধু জানে। মোটিভের অংশটি অবশ্যই সহজসাধ্য ছিল। অমরেন্দ্রের মৃত্যুতে বিনয়েন্দ্র যে লাভবান হতেন সেটা তো জলবৎ তরলং ছিল। পারপার্শ্বিক প্রমাণ একত্রিত করার দুরূহ কাজটি সুসম্পন্ন করতে প্রাণপাত করেছিলেন কলকাতার গোয়েন্দারা। বিনয়েন্দ্র বোম্বাই যাত্রার দিনপঞ্জি এবং হোটেল বাসের প্রতিটি নথি জোগাড়, রেজিস্টারে হস্তাক্ষরের সঙ্গে অভিযুক্তের হস্তাক্ষর মেলানো, হফকিং ইনস্টিটিউটে যাতায়াত প্রমাণ সংগ্রহ, তারানাথের টেলিগ্রাম এবং ডাক্তার ভট্টাচার্যের সুপারিশপত্র, যে দোকানে থেকে ইঁদুর কেনা হয়েছিল সেটি খুঁজে বের করে মালিকের জবানবন্দি, যে ট্যাক্সিতে করে বোম্বাইয়ের প্লেগ হসপিটালে পৌঁছেছিলেন তারানাথ সেটিকে খুঁজে বের করা, পুঙ্খানুপুঙ্খ এমন আরও কত যে কাজ লিখলে তালিকা দীর্ঘতর হতে থাকবে। বোম্বাইয়ের পুলিশ কমিশনার হাত বাড়িয়ে দিয়েছিলেন দরাজ সাহায্যে। নিয়মিত কলকাতার নগরপালের সঙ্গে আলোচনা করতেন তদন্তের অগ্রগতি নিয়ে। বিচার পর্বে অঢেল অর্থ ব্যয় করবেন বিনয়েন্দ্র, প্রত্যাশিত ছিল। লাভ যদিও হয়। নিম্ন আদালত ফাঁসির আদেশ দেয় বিনয়েন্দ্র ও তারানাথকে। মুক্তি দেওয়া হয় ডাক্তার ধর এবং ডাক্তার ভট্টাচার্যকে। উচ্চ আদালতে আপিল পেশ হয় যথানিয়মে। ফাঁসির আদেশ কমে সাজা হয় কালাপানি, যাবজ্জীবন দ্বীপান্তর। বিচারক লেখেন রায় প্রভাবলি আননিউ ইন দ্য অ্যান্ডালস অফ ক্রাইম। মামলার নথিপত্রে লিপিবদ্ধ রয়েছে খুনের প্রস্তুতি পর্বে তারানাথকে ষড়যন্ত্রী আশ্বাস বিনয়েন্দ্রের। কেউ জানবে না কে পিন ফুটিয়েছিল। খুনি না পেলে পুলিশ কাজকলা করবে। সহজ হিসেব, সহজ আর সহজ থাকলো কই? প্রেক্ষিত আলাদা, ব্যঞ্জনাও বহুমাত্রিক। তবু এই কাহিনীর উপসংহারে শঙ্খ ঘোষের কবিতার লাইন ঝলকে ওঠে স্বতঃস্ফূর্ত। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। শুনছিলেন সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দাপিট লালবাজার। গল্প পাঠে সৌম্য। শুনবেন আরও একটি নতুন গল্প পরের দিন। ততদিন স্টে টিউনড। নমস্কার। অনলি সাসপেন্স।